আজকের আলোচনা কিন্তু এই ফোকাস তখনই উপস্থিত থাকে যখন দেহ জীবিত থাকে। যখন প্রাণ দেহ ত্যাগ করে তখন এই ফোকাস আর স্বাধীনভাবে থাকতে পারে না। এখানেই প্রমাণিত হয় যে চেতনাই সর্বব্যাপী। যদি ফোকাসই আত্মা হতো তবে আত্মা খণ্ডিত হতো, কিন্তু চেতনা সর্বব্যাপী হওয়ার ফলে আত্মা অখণ্ড। এক, ফোকাস দেহের সাথে যুক্ত। যখন চেতনা ও প্রাণ দেহে থাকে তখনই ফোকাস কাজ করে। দুই, প্রাণ বা চেতনা দেহ ত্যাগ করলে ফোকাস হারিয়ে যায়, অর্থাৎ ফোকাস নির্ভরশীল, এটি স্বাধীন সত্তা নয়। তিন, যদি আত্মা ফোকাসের মতো হতো তাহলে তা খণ্ডিত হতো, কিন্তু আত্মা খণ্ডিত নয়, এটি সর্বব্যাপী। এখান থেকেই বোঝা যায় আত্মা ফোকাসের মতো কোনো পরিবর্তনশীল বা স্থায়ী বস্তু নয়, বরং এটি চেতনার মূল উৎস। যদি আত্মা স্থান কাল ব্যক্তি নির্ভর হতো তাহলে এটি সর্বব্যাপী হতে পারত না। উপনিষদের দর্শনের সাথে এটা মিলে যায়, যেখানে বলা হয় প্রজ্ঞানে প্রতিষ্ঠিত হলেই মানুষ অখণ্ড আত্মাকে উপলব্ধি করতে পারে। যেহেতু ফোকাস পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনীয়, তাহলে আমি বা অহং কার কাছে থাকে, এবং ফোকাসের কাছে নাকি আত্মার কাছে? ফোকাস বা ফোকাস পয়েন্ট কি আত্মা নয়? কেন? ফোকাস তখনই থাকে যখন দেহ সক্রিয় থাকে, কারণ ফোকাস বা ফোকাস পয়েন্ট হলো চেতনার এক প্রকারের প্রকাশ, যা দেহের মধ্যে কার্যকর হয়। দেহ, ইন্দ্রিয় ও নার্ভাস সিস্টেম সক্রিয় হলেই আমরা ফোকাস করতে পারি। যখন প্রাণ দেহ ত্যাগ করে তখন এই ফোকাস আর স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানেই বোঝা যাচ্ছে ফোকাসের অস্তিত্ব শরীরের উপর নির্ভরশীল, কিন্তু চেতনা শরীরের সীমার মধ্যে আবদ্ধ নয়। চেতনার সর্বব্যাপিতা ও আত্মার অখণ্ডতা। চেতনা সর্বত্র উপস্থিত, কিন্তু ফোকাস নির্দিষ্ট ও সীমাবদ্ধ। চেতনা যদি ফোকাস হতো তাহলে আত্মাও খণ্ডিত হতো, কারণ ফোকাস নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু আত্মা সর্বত্র বিরাজমান, তাই তা কখনো খণ্ডিত হতে পারে না। এই যুক্তি থেকে বোঝা যাচ্ছে যে ফোকাস হলো চেতনার এক ক্ষুদ্র অংশ, কিন্তু আত্মা হলো চেতনার মূল উৎস, যা সর্বত্র বিরাজমান ও অখণ্ড। ফোকাস বা ফোকাস পয়েন্ট পরিবর্তনশীল ও দেহ নির্ভর, যা দেহের বাইরে গিয়ে কাজ করতে পারে না। আত্মা চেতনার মূল উৎস, যা কখনো খণ্ডিত হয় না। এটা উপনিষদের আত্মা অখণ্ড ও সর্বব্যাপী ধারণার সাথে মিলে যায়। তাই আমি আছি এই অবস্থাটাকেই আত্মা বলা হয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।